ডোজেই কাজ হয়ে গেছিল। এখান থেকে খাওয়া, কারণ আমরা যাবো হচ্ছে সেনাবাহিনীতে। সেনাবাহিনী শব্দের অর্থ হচ্ছে মেন্টালি এবং ফিজিক্যালি ফিট। মেন্টালি ফিজিক্যালি ফিট কে বলেছিলেন? জেনারেল বিপিন রাওয়াত মরার আগে একদিন অডিশন দিয়েছিল। তিনি বলেছিলেন যে তোমরা যদি সেনাবাহিনীকে মনে করো যে এটা হচ্ছে ইনকাম করার জরিয়া, তাহলে তোমরা ভুল ভাবছো। সেনাবাহিনীতে যদি আসতে যাও তাহলে পরে তোমাকে কি হতে হবে? সেনাবাহিনীতে আসতে গেলে পরে তোমাকে হতে হবে মেন্টালি এবং ফিজিক্যালি প্রপার ফিট। তবে এটা ইনকাম করার জরিয়া না, দেশের জন্য সেবা করার একটা বলবো অনেক ধরনের কর্ম যদি থাকে তবেই দেশের জন্য সেবা করার মৌকা পাওয়া যায়। আমরা সিভিলের মানুষরা বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকি, বিভিন্নভাবে দেশের সেবা করার সময় পাচ্ছি না। তো যারা সেনাবাহিনীতে যায় তারা হচ্ছে অ্যাক্টিভ, দেশের সেবা করে। তো তোমরা একটা মুদ্রা নিয়ে এসছো, তোমাদের স্বপ্ন কি দেশের জন্য সর্বস্ব উৎসর্গ করা, তাই না বাবু? তো সেই কারণের জন্য বলছি যে যদি মেন্টালি ফিট হতে হয় তাহলে ফিজিক্যালি ফিট হতে হবে। যতক্ষণ না ফিজিক্যালি ফিট হবা, শরীরের ভিতরে রোগ থাকলে ব্যক্তি কোনোদিনও সাকসেস হবে না, তাই তো? হবে। একটা মানুষের সব থেকে বড় সম্পদ কি? হেলথ ইজ ওয়েলথ, তাই না? স্বাস্থ্যই সম্পদ। তাহলে তোমার মধ্যে যে কোনো থাক, যদি রোগ ঢুকে যায় তোমার কাছে না, তাহলে পরে আজকের দিনে জানো তো 14 বছরের ছেলে মেয়ের হার্ট অ্যাটাক হচ্ছে কিনা? এই যে বলছি বুকে ব্যথা, সাইডে ব্যথা, এসব কি করে হচ্ছে? একটা ছেলে পেলে 1 সেকেন্ডে রানে ফেল করছে, কারণ কিছু না। প্রত্যেকদিন রান দেওয়া থাকলে পরে একদম ইজি। যারা পাস করছে তাদের জিজ্ঞেস করে দেখবা, যারা পাস করছে তাদের জিজ্ঞেস করে দেখবা যে রান পাস করার পরে কি ফিল হয়, আর ফেল করার পরে তাদের কি ফিল হয় জিজ্ঞেস করে দেখবা। যারা ফেল করে তাদের মাথায় বোধ চলে আসে, বাড়ির এক্সকিউজ, বিভিন্ন রকমের মিথ্যা কথা বলতে হয়, বলার উপায় নেই। জিজ্ঞেস করবে বন্ধু কিরে, বন্ধু কি হয়েছে, এই কথা জবাব আছে না কারণ? যদি কোনো ক্ষেত্রে পরীক্ষার রেজাল্ট দিলে, ধরো আজকে এসএসসি রেজাল্ট দিয়েছে, রেজাল্ট দেওয়ার পরে ফার্স্ট বন্ধুরা যে পরীক্ষা দেয়নি, ছোট ভাই সেও ফোন করবে তোমাকে, করে জিজ্ঞেস করবে দাদা কি হয়েছে রে, দিদি কি হয়েছে, তোর বোন কি হয়েছে, বলবে কিনা? পাড়া সমাজে মিশতে পারবা? চলতে পারবো না, পরীক্ষায় মুখ লুকাতে হবে। অনেক মানুষ কি করে, এখন তো সব কপাল ভালো, একটা করে নর্মাল কাট অফ দিয়ে দিচ্ছি, 40-39 কাট অফ দিয়ে দিচ্ছে, সবাই পাস করতে বলে চেহারা দেখে দিচ্ছে। ও পাস না, ফাইনাল কাট অফে কেটে যাবে। কি বললাম বুঝতে পারছো? সেজন্য লড়াই যা করছো অবশ্যই করছো, কিন্তু তোমাদের লড়াই শেষ হয়নি। তোমাদের লড়াই শেষ হবে কবে? যেদিন তুমি সেনাবাহিনীর জন্য নাম নোটেড হয়ে যাবে, গভর্নমেন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে, সেই দিন তোমার লড়াই শেষ। বুঝতে পারছো? সেদিন থেকে ফিউচারের লড়াই হবে। এখন তোমার ফিউচার তৈরি করার লড়াই হচ্ছে, কেন বাবু? আর সেদিন থেকে কি হবে? ফিউচার বানানোর লড়াই। আমি কিভাবে পয়সা ইউটিলাইজ করবো, আমি কিভাবে আমার বাচ্চা পড়াবো, আমার বাবা মাকে কিভাবে দেখবো, এর মধ্যে কিছু ব্যক্তি সমাজসেবামূলক কাজও করবে। তাহলে পরে তোমাদের কি করতে হবে? লড়াই এমন ভাবে লড়তে হবে ইগলের মতো। ইগল কি করে? যখন বিশাল আধি তুফান আসে তখন ইগল কি করে? উড়ান ভরতে আকাশে উঠে পড়ে। এমন জায়গায় উঠবে যেখানে নিচে বাদল দেখা যায়। ইগল থাকে সবার উপরে, বুঝতে পারছো? নিচে বাদল দেখা যাবে, ও দেখবে যে আধি তুফান হচ্ছে, গাছ পড়ে গেল, মানুষের ঘর ভেঙে গেল, সব কিছু ভেঙে গেল। যখন সব শান্ত হয়ে যাবে, ইগল আবার নিজের জায়গায় চলে আসে। কি বললাম বুঝতে পারছো? যদি তোমরা দেখো যে সামনে আমার ইভেন্ট আসছে, এক্সাম আসছে, নিজেকে লুকিয়ে ফেলো। কি বললাম বুঝতে পারছো? নিজেকে পরিবেশ পরিস্থিতি সমস্ত কিছু থেকে হাইড করে দাও। বাড়ির লোক, পাশের লোক যাতে বুঝতে না পারে একটা ছেলে প্রীতম বলে কেউ আছে আমার পাড়ায়। কি বললাম বুঝতে পারছো? হ্যাঁ। আর বন্ধু করতে পারলি বুক একদম কষ্ট, এত কষ্ট হোক, কষ্ট করে পড়তে থাকো, পড়ার বিকল্প নেই। তবেই তুমি ওই ইগলের লড়াই লড়তে পারবা। যখন দেখবা পরীক্ষা দিয়েছে হাজার ছেলে ফেল, নাম তোমার আগে আছে, সেই লড়াই লড়তে হবে কিনা বাবু? তাহলে নিজেকে কি বানাতে হবে? ইগল বাজ বানাতে হবে। ঠিক আছে? বড় হরিণ পাই করে তুলে নিয়ে চলে যায় ইগলে। দেখেছো না তোমরা? দেখো না যে ডিসকভারি চ্যানেল দেখবা, অনেক বাচ্চারা, তো আমরা যখন ছোটবেলা ছিল সব ডিসকভারি চ্যানেল ম্যাক্সিমাম বাচ্চারা দেখে, কিন্তু ডিসকভারি চ্যানেলে অনেক শিক্ষাও আছে। কি বললাম বুঝতে পারছো? তো সেই জন্য সময় তোমাদের, আমি বারবার বলছি, তোমাদের যে ডিউরেশন, এই ডিউরেশনটা হচ্ছে গোল্ডেন ইয়ার্স যুব সমাজের জন্য। 2025, 26, 27 এটা হচ্ছে গোল্ডেন ইয়ার্স অনলি ফর ইউথ জেনারেশন। যাদের মিনিমাম হাইট আছে সেই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে এটা হচ্ছে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করতে। এই ডিউরেশনে তুমি যদি চাকরি না পাও, কারণ ব্যাক টু ব্যাক ভ্যাকান্সি তোমাদের সামনে, একটাই হয়নি তো কি হয়েছে? 2024 আমার নাম্বার কম, রানে ফেল, কোনো ব্যাপার নেই। সামনে 2025-এ 72,000 ভ্যাকান্সি প্রথমবার আসছে। তারপর আমি একদম ক্লিয়ার কাট বলছি, 2026 জানুয়ারি থেকে পে কমিশন লাগু হচ্ছে। পে কমিশনের জন্য সেনাবাহিনীর ম্যাক্সিমাম মানুষ বসে আছে যে পে কমিশন দেবে আর বাড়ি যাবো, শুধু পেনশনের জন্য বসে আছে। ঠিক আছে? পেনশন বাড়বে এই উম্মিদের সঙ্গে বসে আছে। 2026 জানুয়ারি থেকে পে কমিশন লাগু হলে পরেই যে 20 বছর সার্ভিস যে সমস্ত ব্যক্তিরা সব বাড়ি চলে যাবে। ঠিক আছে? এবার বাড়ি আসলে সরকারের মধ্যে হাহাকার তৈরি হবে। সরকার জানেই না ট্রাক ভরে
এই যে এখন থেকে শুরু হয়ে গেছে, ট্রাক ভরে ভরে ডিসচার্জ লেটার দিল্লিতে জমা হয়ে গেছে। ওর মানে কি বলতো বোর্ড বসলে পরে দিতে বাধ্য হবে। মানুষ এমন ভাবে স্কুল দেখাচ্ছি, ডক্টরি হাসপাতালি ট্রিটমেন্ট নিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমার বাবার ক্যান্সার আছে, আমার বউয়ের শরীর খারাপ, এরকম করে করে দিচ্ছে। বিভিন্ন রকমের সত্যি মিথ্যে জানিনি, সবার সমস্যা আছে পরিবারে দেখাচ্ছে না, সরকারকে দিতে বাধ্য হবে, নাহলে কোর্ট কেস করে চলে আসবে মানুষ। কারণ সেনাবাহিনীতে 20 বছরের আগের মানুষ এখনকার মানুষের মধ্যে বহুত ফারাক। আগের মানুষের কি করতো, বাড়িতে যদি ঝামেলা হতো মানুষে কি করতো, বাড়ি থেকে চিঠি লিখতো তোমার কাছে, চিঠি পৌঁছাতে পৌঁছাতে ঝামেলা ঠিক হয়ে যেত। বর্ডার মুভি দেখেছো, বলছে ভैंस एक बच्चा दिया था, बच्चा मर गया। কি বললাম বুঝতে পারছিস? মোষে একটা বাচ্চা দিয়েছে কিন্তু সে বাচ্চাটা মরে গেছে। আমার ছেলেটা খেলতে খেলতে পড়ে গেছিল, হাতে লেগেছিল, কিন্তু যখন আমার কাছে লেটার আসলো হাত ঠিক হয়ে গেছে। অনেকের পিতা মাতা কতজন পরিবারের সদস্য মারা গিয়েছে, কিন্তু লেটার পৌঁছাতে পৌঁছাতে 1 মাস সময় লাগলো। আর এখন কি হচ্ছে, বউ আর শাশুড়ির ঝামেলা 1 সেকেন্ডের মধ্যে। প্রথমে বউ ফোন করে বলে দিচ্ছে যে আমার বাড়িতে শাশুড়ির সঙ্গে এই নিয়ে ঝামেলা হয়েছে। তারপরে কিছুক্ষণ পরে আবার মা ফোন করছে। মা কার ফোন থেকে করছে ফোন, মা করছে পাশের বাড়ি তাপসের কাছ থেকে ফোন নিয়ে আসছে, বাবা একটুখানি ফোন লাগিয়ে দিত। ফোন লাগিয়ে মা বলছে তোর বউ আমার সঙ্গে এই খারাপ করছে। ছেলে ডিউটি করছে বন্দুক নিয়ে, ভালো করে বলতো, ছেলে কি করছে, ছেলে ডিউটি করছে বন্দুক নিয়ে। আর প্রথমে বউর কান ভরে দিচ্ছে, মা আমাকে এই আবল তাবল কথা বলছে, আমার সংসার তুলে কথা বলছে, আমার মা বাবা তুলে কথা বলেছে। তারপর খানিক্ষণ পরে মা আবার পাশে বাড়ি ভাইয়ের সঙ্গে ফোন নাম্বার নিয়ে আমার সঙ্গে কল করে মা বলছে তোর বউ আমাকে খেতে দেয় না, আবল তাবল বলছে, বাড়ি থেকে বেরো যা। ওই বাচ্চা ফোন করছে কি, ও ডিউটি করছে বন্দুক নিয়ে, 1 সেকেন্ডের মধ্যে সব শেষ, বউয়েরও গেল মায়েরও গেল, তাই না বাবু? তাহলে সমস্যা 1 সেকেন্ডের মধ্যে পৌঁছে যাচ্ছে। মানুষের পেশেন্স হারিয়ে গেছে। সেই জন্য বলছি যে নিজেকে মজবুত করো আর সময়কে ব্যবহার করো, ঠিক আছে? সময় থাকতে এই 2025, 26, 27 সাল যাদের বয়স কম তাদের আমি বলছি যে এই ডিউরেশনের মধ্যে চাকরি না পেলে পরে পরবর্তী জেনারেশনকে জবাব দিতেই পারবে না। কোনোদিন রাস্তায় বাসে চলতে ফিরতে দেখা হবে কোনো বান্ধবীর সঙ্গে, বান্ধবীটা দেখবা যে তোমার সামনে দাঁড়িয়ে আছে আর তুমি বান্ধবীকে দেখে লুকাবে, এই মেয়েদের কথা বলছি, বান্ধবীকে দেখে লুকাবে, আর এর হাতে একটা বাচ্চা আর মানে কোলে একটা বাচ্চা আছে। তো ছোট বাচ্চাটার সামনে ও যে তোমাকে দেখেছে যে চাকরি করবে, সে দেখবে, সে তো সবার সামনে আরে কেমন আছিস সাগরী, এই কথাটা বলবে কি বলবে না? বলার পরে তখন তোমার ওই বাচ্চার দিকে সে মা এটা কি হয়, তখন তুমি কিভাবে বলবা এটা আমার বান্ধবী? তখন ওই বাচ্চা জিজ্ঞেস করবে যে মা তুমি তো বিশাল লম্বা ছিলে, তুমি তো করনি কেন চাকরি, উঠতে গিয়ে তুমি লম্বা, লম্বাই কাজ আছে না বাবু, চাকরি না করে কোনো কাজ আছে? তখন ওই একটা কথা লুকাতে কি চোখের জল ধরবে, বলার কিছু নেই, জবাব তো নেই। জবাব কি, মনের ভেতরে বারবার সাইকেলিং করবে। দাদা এতবার করে বলতো যে সকালে উঠে পড়তে পার, দাদা এতবার করে বলতো যে মাঠে আয়, আমি তো কিছু শুনিনি, শুধু রান্না ফেল করার জন্য আমার চাকরিটা হল না, 1 নম্বরের জন্য আমার প্যানেল কেটে গেছে। এইসব কথা তখন আর বলে বোঝানো যাবে না দিদি, ওই সব কথায় কোনো কাজ হবে না। হবে তোমাদের ক্ষেত্রে বলছি, ওই একই কাজ হবে, পাড়ার প্রতিবেশী সব চাকরি করবে। যখন তোমার ছেলে গভর্নমেন্ট স্কুলে পড়বে আর আরেকজনের ছেলে বেসরকারি স্কুলে পড়বে, রেজিস্ট্রেশন গভর্নমেন্ট স্কুলে এখন সবাইকে করাতে হয়, কিন্তু পড়বে কোথায়? পড়বে বেসরকারি স্কুলে। খরচ পড়তে কে চালাবে? তুমি চালাবা, তুমি চালাতে পারবে না, তোমার বন্ধু চালাবে যে চাকরি করছে। তখন তোমার মনের ভিতরে কষ্ট হবে, যদি আজকে আমি চাকরি করতাম আমার বাচ্চাটাও ডাক্তার ইঞ্জিনিয়ার হতো, আমার বাচ্চাটাও ভবিষ্যতে। বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতি 5 বছর পরে আর পাবা না। সরকারের টেন্ডেন্সি বেসরকারিকরণ, কারণ বেসরকারিকরণের উদ্দেশ্য হচ্ছে আমরা না, বেসরকারিকরণের উদ্দেশ্য হচ্ছে এই গভর্নমেন্ট এমপ্লয়। গভর্নমেন্ট এমপ্লয় মানুষরা নিজেরা নিজের টাইমে কাজ করছে না, সরকারকে দোষ দিয়ে লাভ নেই, বুঝতে পারছো? তো 5 বছর পরে বেসরকারিকরণ হবে, আর বেসরকারিকরণের সময় তখন তোমার জায়গা থাকবে না বাবু, ঠিক আছে? সেই জন্য সময় হাতে, সময় থাকতে লড়াই করো। আমি বারবার উপদেশ এই কারণে দিই তোমাদের ভিতরে আত্মাকে জাগানোর জন্য, অন্য কিছু না। ভিতরে আত্মা যদি জেগে যায় 100% চাকরি পাবাই। যেদিন তুমি বুঝবা যে আমি সাঁতার জানি, তাহলে পরে তোমাকে সমুদ্র কি পাহাড় কি পর্বত যেখান থেকে ফেলে দেওয়া যাক, জলের মধ্যে তুমি সাঁতরে বেঁচে চলে আসবা। কিন্তু তুমি সাঁতারই জানো না বাবু, তুমি তো ছোট্ট হাঁটু জলেই ডুবে যাবা। তোমাকে হাঁটু জলে ফেলে দিলে তুমি ভাববা এখানে ডুবন্ত জল, বসে বসে জল খেয়ে মরে যাবা। কি বললাম বুঝতে পারছো? প্রথমে শিখতে হবে কি, সাঁতার শিখতে হবে। সেই জন্য বলছি, বারবার আমি বলছি, এই যে সমস্ত মেয়েরা আমি বারবার বলছি পড়তে আয় পড়তে আয় পড়তে আয়, চাকরি তাদের হয়নি, নাম্বারও নেই, কিন্তু ঘরে বসে আছে। আমি আবার পরীক্ষা দিলে পরে আমি জল জানতে প্রমাণ দিচ্ছি যে আবার পরীক্ষা নিলে পরে আবার এই নাম্বার নিয়ে বেরোবে। কারণ কি, এই চাকরিটা হতে হতে টাইম লাগবে কবে, জানুয়ারি লেগে যাবে। যদি খুব কপাল ভালো হয়, সরকার খুব চেষ্টা করছে, তাহলে তোমার দুর্গা পুজোর পরে কালী পুজোর মধ্যে সবাই জয়েন করে নেবে। যদি ইনকেস না করে, আর বিভিন্ন রকম এখন কেস খামারি চলে, তাহলে পরে কি হবে, এই র্যালি ক্লোজ করতে করতে তুমি হাঁপিয়ে যাবা। পরে ফট করে জানুয়ারি যে এইবার যেটা হলো, আমি প্রত্যেককে বলতাম বাবু পড়তে বস, এই র্যালিতে
হবে কি হবে না কেউ জানে না, কেউ জানে না। যেই হয়ে গেলে 1 মাসের মধ্যে আবার নতুন করে পরীক্ষা, তুমি কি পাস করবা বাবু? ক্ষমতা আছে রে? যদি এই 5-6 মাস আরাম করে আবার তুমি যদি বলো যে 1 মাসের মধ্যে আমি রিকভারি করবো, তাহলে তোমার এই বছরে চাকরি হতো। সেই জন্য আমি তোমাদের বারবার বলছি যে আমার জন্য না, একাডেমির জন্য না, নিজের জন্য লড়াই করো। যে সমস্ত বাবা মারা তোমাকে এখানে ছেড়ে দিয়েছে তাদের কথা কমসে কম একবার ভাবো যে সে কিষাণ মানুষ আজকের এই ধূপে পাট কাটছে, কেউ মাছ ধরছে, করছে কিনা, কেউ ফেরিয়ালা, কেউ বিদেশে পড়ে আছে, তাদের কথা লিহাজ করো। আর কমসে কম নিজের আত্মা জাগাও। এই বাড়িতে কি 4-5 দিন করে 5 দিন করে থেকে আসছো, কার জন্য থেকে আসছো? তার জন্য একাডেমি নামে বদনাম করবা। তোমরা এখান থেকে যেই ফেল করে যাবো না, এই একাডেমি থেকে বেরিয়ে গিয়ে আমার নামে বদনাম করবা, একাডেমির নামে বদনাম করবা যে একাডেমির নামে, একাডেমির এখানে আমি ইসলাম চাকরি করবো বলে আমি রানে পাস করতে পারিনি, চাকরি করবো বলে ইসলাম আমি পরীক্ষায় পাস করিনি। কিন্তু এই বাচ্চাই পাস করছে। মাস্টার তো ওই না বাবু, মাস্টার মধ্যে ফারাক আছে রে, মাস্টার তো ওই না। তাহলে যতদিন চাকরি না হবে, লড়াই যখন আমরা করছি, তাহলে অ্যামুনেশন দরকার। অ্যামুনেশন শব্দের অর্থ হচ্ছে স্টাডি। কি বললাম বলছো? যদি তোমার কাছে মজবুত অ্যামুনেশন থাকে, যুদ্ধ তুমি জিতবাই। চায়নার সঙ্গে ভারত হেরেছিল কেন যুদ্ধে বলো? জানো তোমরা? চায়নার সঙ্গে ভারত হেরে গিয়েছিল অন্য কোনো কারণ নেই। ভারতের মানুষ বিশাল শক্তিশালী, চায়নার এমন এমন জায়গা কব্জা করে নিয়েছিল, কিন্তু ভারতের কমিউনিকেশন ফেল ছিল। কমিউনিকেশন কি ফেল? খাবার পৌঁছাতে পারেনি, সরঞ্জাম যুদ্ধের পৌঁছাতে পারেনি। তো তোমাদেরও সেই তাই হবে। যুদ্ধ লড়াই করতে করতে এই লড়াইটা তোমার নাম্বার নেই, অথচ তুমি পড়ছো না। আমি বারবার তোমাদের বলছি এই পড়তে হয়, কিছু না হলে পরে একটা কোশ্চিন যদি ফিজিক্যালি কোনো স্যার বলে পরীক্ষার খাতায় তোমাকে আর পড়তে হবে না, ওই কোশ্চিনটা তুমি পারবাই পারবা। 1 নম্বরের লড়াই, 0.25 এর লড়াই, চাকরি 0.25 মানে হাজার হাজার মানুষ কেটে যাবে। কিরে বাবু, কাটবে কি কাটবে না? তাহলে পরে এই কথাটা মনে করো যে আমি তোমাকে বলছি রান দিবা না কেন? অবশ্যই রান দিবা নিজের টাইমে। আমরা যে টাইমটা বেঁধে দিয়েছি এটা হচ্ছে কম্পালসারি, কমন টাইম সবার জন্য লাগু। এরপরে যদি কাউকে এক্সট্রা অ্যাক্টিভিটি করতে হয়, যদি বাজারে যেতে হয়, কলেজ যেতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, নিজের টাইমে যাবে। কিন্তু আমাদের টাইমে পড়াই 100% এখানে প্রেজেন্ট। আমি বলছি এক দিন না, এই লাস্ট 15 দিনের মধ্যে একাডেমি রুলস রেগুলেশন চেঞ্জ হয়ে যাবে। এখানে থাকা দুষ্কর হয়ে যাবে, যেরকম বাড়িতে থাকা দুষ্কর। আমি বলছি আরেকবার ভালো করে শুনে নাও, ইয়ং ছেলেপিলি বাড়িতে থাকা আজকের দিনে বিশাল দুষ্কর। এই দুষ্কর তো আছেই আছে। এইবার যে 2026-এর 24-এর র্যালিটা কমপ্লিট হবে না, 2025-এর এটা কমপ্লিট হয়ে যাবে। এই র্যালি হওয়ার পরে ঘরে ঘরে চাকরি হয়ে যাবে। তারপর তোমার জায়গা আর বাড়িতে থাকবে না। তুমি না বাড়িতে থাকতে পারবা, একাডেমিতে কথা শোনো না, না একাডেমিতে থাকবা কোথায়? যাবা বিদেশে, বিদেশে টাকা নেই। কেরালা, হায়দ্রাবাদ এইসব জায়গায় যাবা, বাঙালিরা কাজ করে 12 ঘন্টা, পেমেন্ট দেয় সেম। আর ওই মাদ্রাসারা কাজ করে 8 ঘন্টা। তাহলে ভেরিয়েশন না বাবু? তাহলে যাবা কোথায় বলো? কোন জায়গায় জায়গা নেই। সেই জন্য বলছি আগে থাকতে নিজের বুদ্ধিকে কাজ করো। বারবার বলি মাইন্ড 2 রকমের হওয়ার দরকার আছে, টেকনিক্যাল আর প্র্যাকটিক্যাল। টেকনিক্যাল অ্যাপ্লাই সবাই করে, প্র্যাকটিক্যাল শব্দের অর্থ হচ্ছে সবাই একসঙ্গে খাচ্ছি পড়ছি কিন্তু একটু বেশি পড়ছি। কি বললাম বুঝতে পারছো? সবাই একসঙ্গে খাচ্ছি পড়ছি কিন্তু একটু বেশি পড়ছি। সবাই শুয়ে পড়লো, আমি 1 ঘন্টা পরে শোবো। কি বললাম বুঝতে পারছো? সবাই দুপুরবেলায় আরাম করছে, আমি একটু বসে বসে বই দেখছি। এই হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল, বাকি কিছু না। চাকরি পাওয়ার জন্য একমাত্র নিম্ন থেকে নিম্ন মানুষকে কেন এলিজিবল করা হয়েছে মাধ্যমিক পাসকে? কারণ সরকার জানে খালি মাধ্যমিক পাসের ছেলেপেলে এরা বেশি পড়াশোনা শুধু চাকরি পাওয়ার আগে, তারপরে কয়েকজনা পড়াশোনা করে তারা উপর লেভেল চলে যায়, বাকি ঘিসা পাটা সংসার, ডিউটি করে খায় দায়, বউ বাচ্চা সংসার, আর কিছু নেই। ঠিক আছে? সেজন্য আমি তোমাদের বলছি যে আমি বারবার বলছি আগা করছি, এগুলো আমল করবা না করবা তোমার ব্যাপার। তোমার জায়গায় ছেলে আসবে, ভালো ছেলে আসবে তোমার জায়গায়। এইখানে তোমার পরে এসেছে বাচ্চা চাকরি করে যাবে, আমি লিখে দিতে পারি, তার মধ্যে সেই গুণ আছে। সেই জন্য এই কাজ হয় না যাতে নিজের ভাই আমার সঙ্গে কম্পিটিটিভ হয়ে যায়। কি বললাম বুঝতে পারছো? 5 বছরের ছোট আমার ভাই, আজকে আমি চাকরি পাইনি, আমার 23 বছর বয়স, হঠাৎ করে ওর 18 বছর বয়স হয়ে গেলে একসঙ্গে 2 ভাই দৌড়াচ্ছি। তাহলে পরে এই জিনিসটা ভালো লাগবে না? খবরদার এই কাজ করে নিয়ে হবে। তো কিছুদিন পরে এমন পরিস্থিতি হবে নিজের চেহারা দেখতে পারবো না নিজের আয়নায়, দেখবার হাতবা। আজকে বলছি, কালকে এই কথাটা মনের ভেতরে গুঞ্জবে, আওয়াজ হবে। ঠিক আছে? বাকি পরিবারটি সাবধান, বিশ্রাম, সাবধান। বলো কারো কোনো শিকায়ত আছে আমার কথায়? বলো যে দাদা তুমি ফালতু বকছো, বলো ফালতু বকছি আমি বলছি কমসে কম লিয়াজ করো। আজকে তোমার যে চেহারাটা দেখছি, চেহারা তোমার চেহারা না, তোমার চেহারা আছে, তোমার চেহারা ভিতরে লুকিয়ে আছে। ঠিক আছে? তোমার চেহারা মাকে একবার জিজ্ঞেস করবো আমি কেমন দেখছি, মা বলবে তোমার। ঠিক আছে? সেইটা হচ্ছে অরিজিনাল চেহারা। সেই চেহারা বের করতে গেলে পরে মায়ের মুখের হাসি দরকার, আর ওই মায়ের মুখের হাসি তুমিই পারবা। যারা তোমাদের স্পেয়ার করছে, স্পেশালি যাদের বিয়ে হয়ে গেছে, সেই সমস্ত বোনদের বিশাল বলছে ছাতি কেটে দিয়েছে এখানে হাজবেন্ড, সেই জন্য তাদের মুখ রাখতে হবে, রাখতে হবেই। কি বললাম বুঝতে পারছো? সময় অপচয় করে না। বিভিন্ন রকম তোমাদের হাইট আছে, চাকরি একটা ধরি না, এসএসসি ডিডি চাকরি না করে, চাকরির পর চাকরি, ডব্লিউবিতে 15,000 ছেলে মেয়ে নেবে। নিজে টাইম স্পেয়ার করো, কি পড়তে হবে জানো, পড়ো, সময়
একেবারে রাত দিন এক করে দাও, ঠিক আছে? বিশ্রাম।